কসবা ল কলেজের ছাত্রকে গণধর্ষণের ঘটনা, আর সেই সময় কি কলেজে ছিলেন ভাইস প্রিন্সিপাল? 25শে জুন যে ঘটনা ঘটেছিল, ক্যাম্পাসের গেট আটকে আইনের ছাত্রকে গণধর্ষণের অভিযোগ ওঠে, আর ভাইরাল হওয়া ভাইস প্রিন্সিপালের হাজিরা নিয়ে পরতে পরতে প্রশ্ন উঠছে। 25শে জুন যে রেজিস্ট্রার দেখা যাচ্ছে, সেখানে কলেজের রেজিস্ট্রারে ভাইস প্রিন্সিপালের ইনআউট টাইম 9টা 50, আর ঠিক এখানেই উঠছে প্রশ্ন। বেরিয়ে এসে নিচে এটা ক্যামেরাতে পাওয়া যাবে। তারপর আমার যাত্রী সাথীর যে অ্যাপটা আছে, এতে আপনারা দেখতে পাবেন পুরো আমি গেছি জিবি প্রেসিডেন্টের বাড়িতে পেপারস নিয়ে। ওইখান থেকে আমি ল ডিপার্টমেন্টের ডিন সাহেবের অফিসে গেছি, কারণ আমি দীর্ঘদিন ধরে সিলেবাস কমিটির মিটিং করছি, ওইখানেও ক্যামেরায় পাওয়া গেছে। আর আমি ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট তো পাবো কতক্ষণ কাজ করেছি। আমি আর কলেজে ফিরতেই পারিনি, এইটাই। মানে দুটোই 9:50 AM, সবই এম পিএম কেন? পরের দিনেরটা কাটা হয়েছে টাইমটা, সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। হ্যাঁ, কেটেছি কেন? কারণ পরের দিন টাইমটা যে প্রবলেম হয়েছে, কারণ আমার না জেনারেল একটা কলেজ আওয়ার্স থাকলে এরকম কাটাকুটি হয় না, আগের পেজগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন। কিন্তু যেহেতু এইখানে এসে আমি দেখবেন 2টো বা 2:30টার সময় বেরিয়েছি, আবারও আমি উবের নিয়ে বা যাত্রী সাথী নিয়ে আমি ল ডিপার্টমেন্টে গেছি আমার সিলেবাস কমিটির মিটিংয়ে। আর এটা ক্যামেরাতেও আছে, প্লাস আমি যে ল ডিপার্টমেন্টে মিটিং করেছি ওইখানেও আমার সাইন সিগনেচার সব আছে। ডিন স্যার আমাকে সার্টিফাই করেই দেবেন, কারণ এটা আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমাকে ওই মেম্বার করা হয়েছিল। আর শুধুমাত্র কিন্তু 25-26 আমি মিটিংয়ে ছিলাম না, আমি সেই স্যাটারডে থেকে মিটিংয়ে ছিলাম, শুধু সানডে যাই। 25 তারিখে মিটিং এর কথা কিছু লেখা নেই না, আছে দেখবেন সিলেবাস কমিটি লেখা, তার নিচে 26 তারিখ। হ্যাঁ 26 তারিখ, আর ওপরটায় 25 তারিখের লেখা নেই, কিন্তু আমার সব এভিডেন্স আছে। খুব স্বাভাবিকভাবেই দেখো, এক্ষেত্রে তদন্তের আপডেট কি, গতি প্রকৃতি কোন জায়গায় রয়েছে, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন সুকান্ত, যেটা আজকে আদালতে সওয়াল জবাবে তুমি কি জানতে পারছো? একেবারে দেখো, বারবার যেটা নির্যাতিতার আইনজীবী প্রশ্ন করছিলেন বা প্রশ্ন তুলছিলেন যে এই যে 4 জন অভিযুক্ত নিরাপত্তা রক্ষী মনোজিৎ সহ এই 4 জনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো বেশ কিছু রিপোর্ট, মেডিকো লিগাল টেস্ট থেকে শুরু করে ইলেকট্রনিক এভিডেন্স, সেই সমস্ত রিপোর্ট যা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে, সেই রিপোর্ট এখনো সামনে আসেনি। এই মতো অবস্থাতে নিরাপত্তা রক্ষীর হয়ে যে জামিনে আবেদন করা হচ্ছে, তাকে যেন জামিন না দেওয়া হয়, কারণ তার যে রোল সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, কেন তিনি পরবর্তী সময় ঘটনার পরেও কেন কাউকে কিছু জানালেন না, তার কোনো স্বার্থ বা ইন্টারেস্ট রয়েছিল কিনা, পুরো বিষয়টা কিন্তু জানা প্রয়োজন। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীর তরফে বলা হয়েছে যে আদালতের নির্দেশ মানেননি তদন্তকারী অফিসার, কারণ আদালত নির্দেশ দিয়েছিল যে যখনই অভিযুক্তদের বয়ান নেওয়া হবে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তখন যেন তার পক্ষের 2জন আইনজীবী থাকে। কিন্তু তিনি যেটা স্পষ্টত আজকে আদালতে অভিযোগ করছেন যে 1 জুলাইয়ের পর থেকে তার 2জন আইনজীবীর সাথে কোনোভাবে দেখা করতে দেওয়া হচ্ছে না মনোজিৎদের, এবং সাদা কাগজে তাদের কিন্তু বিভিন্ন রকমভাবে সাইন নেওয়া হচ্ছে, তো যাতে আদালত কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননার অভিযোগও তিনি কিন্তু তুলেছেন তদন্তকারী অফিসারের বিরুদ্ধে। এছাড়া সরকারি আইনজীবী অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বলেছেন যে পুলিশি হেফাজত এখনো পর্যন্ত তাদের হাতে রয়েছে, কিন্তু এই মুহূর্তে তারা পুলিশ হেফাজত চাইছেন না, এই কারণে তারা জেল হেফাজত চাইছেন। তার কারণ হচ্ছে বিভিন্ন যে রিপোর্ট এই গণধর্ষণ মামলাতে যা এখনো পেন্ডিং রয়েছে, সেই রিপোর্ট আসতে বেশ কিছুটা সময় লাগবে। ফলত এখনো পর্যন্ত তাদের বয়ান নেওয়া হয়েছে, সেই রিপোর্ট হাতে আসার পর সেগুলোকে বিশ্লেষণ করার পরে যখন নতুন কোনো তথ্য সামনে আসার জন্য এদেরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, তখন প্রয়োজনে এদেরকে কিন্তু ফের আদালতে এসে নিজেদের হেফাজতে তারা চাইতে পারেন। ফলত কোথাও না কোথাও এই তদন্তের পরিপ্রেক্ষিতে একটা জায়গা থাকছে যে পুলিশি হেফাজতে এই 4 অভিযুক্ত ফের পড়তে পারেন। যদিও আজকে এই জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী কিন্তু স্পষ্টত বলেছেন যে 14 দিনের তারা জেল হেফাজত চাইছেন, এবং এই জেল হেফাজতে থাকাকালীনও যদি তাদের প্রয়োজন হয় তাহলে তারা জেলে গিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারেন। দুপক্ষের সওয়াল জবাব প্রায় চলে 1 ঘন্টারও বেশি কিছু সময় ধরে, এবং এখন এই মুহূর্তে অর্ডার রিজার্ভ রাখা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আদালত তার রায় কিন্তু জানাবেন। ধন্যবাদ তোমায়।